বাংলা থেকে আমরা এনকে ডিজিটাল এবং আরো 23টি আঞ্চলিক ভাষার ইউটিউব চ্যানেল তারা গতকাল একটি সমীক্ষা চালিয়েছে সারা দেশ জুড়ে। প্রায় 17 লক্ষ মানুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেছে। 17 লক্ষ। প্রশ্ন ছিল, কেমন শাসন ব্যবস্থা আপনি চান? একদলীয়, অর্থাৎ একটি দল এক সমস্ত ক্ষমতা নিয়ে থাকবে, নাকি অনেক দল মিলে সরকার গড়বে, জোট সরকার? একদলীয় শাসন ব্যবস্থা না জোট সরকার? প্রশ্ন আমরা রেখেছিলাম মানুষের কাছে। বুঝতেই পারছেন মানুষ কি উত্তর দিয়েছে। আপনারাও অনেকে উত্তর দিয়েছেন এনকে ডিজিটালে। এরকম কন্নড়, তেলেগু, পাঞ্জাবি, মারাঠি বিভিন্ন ভাষার আঞ্চলিক চ্যানেল যারা আছেন তারা কিন্তু গতকাল এই সমীক্ষাটি করেন। এবং আমাদের যে অ্যাসোসিয়েশন আছে আঞ্চলিক চ্যানেলদের, সেই অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত তথ্য এখানে দেওয়া হয়েছিল। সেখান থেকে যা তথ্য পাওয়া গেছে আজকের ভোটের হাওয়া অনুষ্ঠানে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। কেমন আছেন গরমে সবাই? প্রচন্ড দাবদাহ চলছে সারা পশ্চিমবাংলা জুড়ে, সারা দেশ জুড়ে। এই দাবদাহের মধ্যে বেশি করে জল খাবেন, রাস্তার কাটা ফল একেবারেই এড়িয়ে চলবেন, বাড়িতে ফল খান, তরমুজ, শশা জাতীয় ফল খান, এবং যতটা পারবেন দইয়ের ঘোল, লস্যি, শরবত এগুলো খান। যাদের ব্লাড সুগার নেই তারা গ্লুকোজটা নিয়মিত খান। এই গরমে সুস্থ থাকতে হবে সকলকে। সুস্থ সকলকে থাকতে গেলে কয়েকটা নিয়ম মেনে চললে নিশ্চয়ই আমরা সুস্থ থাকবো, এই গরমকে এড়াতে পারবো। যাই হোক, আমরা নয় গরমকে এড়ালাম, কিন্তু ভোটের গরম কি এড়াতে পারছি না। সারা দেশে 24টা ইউটিউব চ্যানেল, তার মধ্যে পশ্চিমবাংলা থেকে এনকে ডিজিটালও আছে, 24টা ইউটিউব চ্যানেল গতকাল একটা সমীক্ষা চালায় সারা দেশ জুড়ে। 17 লক্ষ মানুষ, তার কিছু বেশি মানুষ অংশগ্রহণ করেন এই সমীক্ষায়। প্রশ্ন ছিল যে আপনি জোট সরকার চান, না একটি দল একদম পূর্ণ বহুমত নিয়ে তারা সরকার চালাক। রেজাল্ট কি হয়েছে পরে বলবো, কিন্তু তার আগে যেটা বলবো, একদলীয় শাসন ব্যবস্থায় যেমন কতগুলো সুবিধে আছে, আবার অসুবিধেও আছে। আবার এই জোট সরকারেও কিছু সুবিধে আছে, কিছু অসুবিধে আছে। এই সুবিধা অসুবিধাগুলো নিয়ে বলে নিই, তারপরে আসবো কি ফলাফল পাওয়া গিয়েছে তার উপরে কথা বলতে। যাই হোক, প্রথমেই বলি, দেখুন, একদলীয় শাসন ব্যবস্থা হলে স্বৈরতন্ত্র কায়েম হতে বেশি সময় লাগে না। যেমন এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি দেশে 303টি আসন নিয়ে তারা সর্বোচ্চ ক্ষমতায় আছে, এবং থাকার ফলে তারা যেমন খুশি বিল পাশ করছে। যদিও মানুষের চাপে সেই সব অনেক বিল তাদের ঢোক গিলতে হয়েছে। যেমন ধরুন কৃষি বিল তারা এনেছিল, তারা বলেছিল কৃষকের স্বার্থে, আসলে সেটা এনেছিল মজুতদারদের স্বার্থে, মধ্যস্বত্বভোগীদের স্বার্থে। সেই বিলের তীব্র বিরোধিতা হওয়ার পর তারা কিন্তু পিছপা দিয়েছে, বিলকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে। তারপর ধরুন সিএ, মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ, প্রচন্ড রাগ। সিএতে শর্ত সাপেক্ষে নাগরিকত্ব দেওয়ার কথা ছিল, যে নিঃশর্তে নাগরিকত্ব দেওয়া হবে মতুয়া নমশূদ্রদের মতন যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকে। পরে জানা গেল যে না, নিঃশর্ত বলে কিছু হয় না, সব শর্ত পূরণ করলে তবেই নাগরিকত্ব দেওয়া হবে। মতুয়ারা ক্ষেপে ফায়ার, নমশূদ্ররা বিরক্ত বিজেপির প্রতি। এইরকম যদি একদলীয় শাসন ব্যবস্থা হয় তাহলে এরকম বহু আইন আনা যায় সংখ্যাধিক্যের জোরে, যে আইনগুলো কিছু কায়েমি স্বার্থভোগী লোকেদেরকে তুষ্ট করে আর সাধারণ মানুষকে কিন্তু তা কষ্ট দেয়। এরকম বহু, যেমন ধরুন, যদি বিজেপি শাসিত দেশ না হতো, বিজেপি এনডিএর ওপর ভরসা করতো, অন্যান্য শরিক দলের ওপর ভরসা করে সরকার চালাতো, তাহলে কি আপনার মনে হয় যে কাশ্মীরের লিথিয়ামের খনি আদানিরা পেত, সমস্ত এয়ারপোর্ট আদানিরা পেয়ে যেত, সমস্ত সমুদ্র বন্দর আদানিরা পেয়ে যেত? তা তো হতো না। কারণ এখানে বাধা দেওয়ার কেউ নেই, পিছু টান কিচ্ছু নেই, যা মনে হচ্ছে তারা তাই করে যাচ্ছে। এটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার একটা কুফল। আবার সুফল কি? ধরুন বহুদলীয় শাসন ব্যবস্থা হলো, সেই বহুদলীয় শাসন ব্যবস্থায় বহু দলের বহু মতামত থাকবে,
তাতে হয়তো অনেক ডেভেলপমেন্টের কাজ আটকে যেতে পারে, এটা হতে পারে। কিন্তু অতীতে আমরা বহুদলীয় শাসন ব্যবস্থা দেখেছি এনডিএ, বেশি দিন না, কিছুদিন আগে, 10 বছর আগে বহুদলীয় শাসন ব্যবস্থায় কিন্তু অনেক সুফল আমরা দেখেছি। যেমন ধরুন 100 দিনের কাজ, বা ধরুন মানুষের আরটিআই করে সরকারের তথ্য জানার অধিকার, এরকম বহু ভালো কাজ আমরা দেখেছি। আবার সরকারকে বহু ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়েছে। যেমন ধরুন যিনি রেলমন্ত্রী হতেন এতদিন, তিনি তার রাজ্যের রেলের প্রভূত উন্নয়ন করতেন, বাকি রাজ্যগুলো কিন্তু পড়ে থাকতো অন্ধকারে, এরকম দেখেছি। যেমন এখন দেখছি ধরুন মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা এই অঞ্চল, দিল্লি এই অঞ্চলে বিজেপি সর্বাধিক সাংসদ পেয়েছে, গুজরাট এইসব অঞ্চল থেকে সর্বাধিক সাংসদ পেয়েছে। এবং সর্বাধিক সাংসদ পেয়ে তারা কি করেছে, যত রাজ্যের সড়ক নীতিন গডকরি বানাচ্ছেন সব এই মহারাষ্ট্র, না হয় মধ্যপ্রদেশ, না হয় ছত্তিশগড়, না হয় রাজস্থান, না হয় উত্তরপ্রদেশ এই অঞ্চলে। আপনি পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এখানে সড়ক দেখতে পাচ্ছেন নতুন কিছু? না দক্ষিণ ভারতে দেখতে পাচ্ছেন? পাবেন না। কারণ নীতিন গডকরি খুব ভালো করে জানেন এই কটা রাজ্যের সাংসদ যদি আমি পেয়ে যাই তাহলেই আমি সংখ্যাগরিষ্ঠতা পাবো, তাই এই রাজ্যের সাংসদদেরকে তুষ্ট করতে হবে, বাকি রাজ্য অন্ধকারে পড়ে থাকবে। সেটাই হচ্ছে। গুজরাট, মহারাষ্ট্রে বুলেট ট্রেন চলবে, কলকাতা হাপিত্তেশ করে বসে থাকবে, চেন্নাই হাপিত্তেশ করে বসে থাকবে। কেন কেন এরকমটা হবে? কলকাতায় যত কলকাতা থেকে হাওড়া, শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে যতগুলো এক্সপ্রেস ট্রেন ছাড়ে তার লড়ঝড়ে অবস্থা আপনি দেখেছেন? যত পুরনো রেক সব এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর ঝকঝকে নতুন রেক চলছে পশ্চিম ভারতের গুজরাটে। এগুলো হয়। একদলীয় শাসন ব্যবস্থা হলে প্রতিবাদ করার কেউ থাকে না। তাই একদলীয় শাসন ব্যবস্থা চান নাকি বহুদলীয় শাসন ব্যবস্থা চান? একদলীয় শাসন ব্যবস্থা হলে যিনি প্রধানমন্ত্রী হন তিনি নিজেকে সর্বে সর্বা ভাবেন, রাজা ভাবেন। তিনি 24 লক্ষ টাকার গাড়ি চাপতে পারেন, 850 কোটি টাকার প্লেনে চাপতে পারেন, তিনি দিনে 14 বার পোশাক বদলাতে পারেন, সবই সরকারি পয়সায়। তিনি পোশাক নিজের পয়সায় পড়েন নাকি? না, আমার আপনার ট্যাক্সের টাকায় পড়েন। তিনি মবলার কলম ব্যবহার করতে পারেন, তিনি দামি সানগ্লাস ব্যবহার করতে পারেন, এসব তিনি পারেন। স্বৈরাচারী হয়ে ওঠেন। এই স্বৈরাচার বন্ধ করতে চাই বহুদলীয় শাসন ব্যবস্থা। যদি প্রধানমন্ত্রী এরকম বেগরবাই করে তখন শরিক দল বলবে আপনি কেন এরকম রাজা মহারাজার মতন করে চলছেন, সাধারণ মানুষের মতন করে চলুন। আপনি না চাওয়ালা, আপনি নাকি সন্ন্যাসী, আপনার এই সন্ন্যাসীর জীবন, এই চাওয়ালার জীবনযাপন, এ তো আদানি আম্বানিদের ফেল করে দিচ্ছেন, তাও সরকারি পয়সায়। ফিরছি একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানীপার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে রিচালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। তারপরে ধরুন এই যে পিএম কেয়ার ফান্ড, পিএম কেয়ার ফান্ড প্রধানমন্ত্রীর বাসভবনের ঠিকানা, প্রধানমন্ত্রীর ছবি, তার বাড়ির ফোন নাম্বার, তার গভর্নমেন্ট ইমেল আইডি, গভর্নমেন্ট ওয়েবসাইট সব ব্যবহার করে টাকা তোলা হলো, কোটি কোটি টাকা তোলা হলো। তারপর বলা হলো এটা বেসরকারি ফান্ড। প্রধানমন্ত্রীর বাড়িটা কি বেসরকারি সংস্থার অফিস? যদি এখানে শরিক দলের চাপে থাকতো, শরিক দল চাপে রাখতে পারতো, অর্থাৎ শরিক দলের ভরসায় সরকার চালাতে হতো, তাহলে কি প্রধানমন্ত্রী পারতেন এরকম 9-6 করতে? পিএম কেয়ার ফান্ডের তো এখনো কথা ওঠেনি সুপ্রিম কোর্টে। উঠলে তো লেজে গোবরে উঠ হয়ে যাবে না, এক ইলেকট্রাল বন্ড নিয়ে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা। পিএম কেয়ার ফান্ড আসলে কি অবস্থা হবে ভাবতে পারছেন? সবই তো বিচার হবে, চিরকাল তো বিজেপি থাকবে না, তার বিচার নিশ্চয়ই হবে, মানুষ বিচার করবে। আদালতের গড়িমসিতে আমাদের এবার ভিভিপ্যাটের স্লিপ হয়তো নিজের হাতে করে ভোটে দেওয়া হবে না। আদালত যদি আরেকটু প্রোঅ্যাক্টিভ হতো তাহলে হয়তো এটাও সম্ভব হতো। যাকে যতবার এরকম সমস্যা এসছে, সাংবিধানিক সংকট এসছে বা বলুন স্বৈরতন্ত্র কায়েম করার চেষ্টা হয়েছে, আদালতই হস্তক্ষেপ করেছে। আমরা আশাবাদী যে আদালত এই ব্যাপারে হস্তক্ষেপ করবেন। যাকে যে কথা বলছিলাম,
যে মানে যখনই একটি রাজনৈতিক দল অ্যাবসলিউট মেজরিটি পেয়ে যায়, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যায়, অর্থাৎ তাদের সরকার থেকে পড়ে যাওয়ার ভয় থাকে না, তখন তারা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তগুলো নেন। তখন তারা কৃষি বিলের মতন সিদ্ধান্ত নেন, তখন তারা সিএ এর মতন সিদ্ধান্তগুলো নেন। এরকম এমন কিছু সিদ্ধান্ত নেন যেটা দেশের মানুষের পক্ষে ক্ষতিকর, কিছু ব্যবসায়ীর পক্ষে হয়তো লাভবানজনক হতে পারে। আজকে যদি এই বহুদলীয় শাসন ব্যবস্থা হতো, আমি ভারতীয় জনতা পার্টির সরকারই হতো, কিন্তু তারা যদি ধরুন অন্য দলের সমর্থনে সরকার চালাতো, তাহলে কি জয়শাহ হতে পারতো ক্রিকেটের সর্বেসর্বা, যে কোনোদিন ব্যাট হাতে ধরেনি? এইগুলো হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার কুফল। আবার সুফলও আছে, যেমন আপনাদেরকে বললাম যে সরকার এমন কিছু কড়া সিদ্ধান্ত নিতে পারে দেশের মানুষের স্বার্থে, যে সেই সিদ্ধান্তগুলো বহুদলীয় শাসন ব্যবস্থায় নেওয়া সম্ভব হয় না। এটা সুবিধা আছে। কিন্তু এই ক্ষেত্রে বহুদলীয় শাসন ব্যবস্থা না হওয়া সত্ত্বেও, একদলীয় শাসন ব্যবস্থা হওয়া সত্ত্বেও বিজেপিকে 303টে সাংসদ উপহার দিয়েছে দেশবাসী। এই বিপুল ম্যান্ডেট থাকা সত্ত্বেও, মেজরিটি থাকা সত্ত্বেও বিজেপি কিন্তু শোধরায়নি, দেশের কোনো অর্থনৈতিক ব্যবস্থা শোধরায়নি। 10 বছর পর প্রধানমন্ত্রী বলছেন এ তো ট্রেলার হ্যায়, পিকচার আবি বাকি হ্যায়। যদি ট্রেলার দেখতে দেখতেই 10 বছর কেটে যায়, আমাদের পিকচার দেখতে কি 100 বছর অপেক্ষা করতে হবে? এইসব গালগপ্প কি মানুষ ভুলছে আদৌ? দেখছেন না প্রধানমন্ত্রী সভায় ভিড় ফিকে হচ্ছে, অমিত শাহ সভা করতে যাচ্ছেন না কোথাও, জেপি নাড্ডা যাচ্ছেন না কোথাও। কারণ একটাই, মানুষের সমর্থন হারিয়েছে এই সরকার। এমনিতেই 38% ভোট পেয়ে তারা সরকার গড়েছিল, বিরোধীরা বহু ভাগে বিভক্ত ছিল, তাই 38% ভোট পেয়েও তারা সরকার গড়তে সক্ষম হয়েছিল। কিন্তু এবার বিরোধীরা এককাট্টা হয়েছে ইন্ডিয়া জোটের নামে। বহুদলীয় শাসন ব্যবস্থা উপর মানুষ আস্থা রাখতে শুরু করেছে। তার প্রমাণ গতকালের আমাদের এই 24টা ইউটিউব চ্যানেলের সমীক্ষা। 17 লক্ষের কিছু মানুষ এই সমীক্ষায় অংশগ্রহণ করেছে। বাংলা থেকে এনকে ডিজিটাল এই সমীক্ষার একটা শরিক ছিল। 83% মানুষ বলেছেন যে জোট সরকার চাই, একদলীয় শাসন ব্যবস্থা তারা চান না। আর 17% মানুষ বলেছেন না, একদলীয় শাসন ব্যবস্থা চাই, একটি দলের মেজরিটি থাকুক, তারাই শাসন করবে যেমনটা এখন আছে। আর 83% মানুষ বলেছেন যে না, আমরা এই একটা দলের সরকার চাই না, বহু দল মিলে সরকার করুক, যাতে একে অন্যের ভুল ত্রুটিকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারে। আপনি কি ভাবছেন এ নিয়ে? কমেন্ট বক্সে জানান। আর যারা আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়েছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর যারা নতুন করে মান্থলি সাবস্ক্রাইবার হতে চান তারা 9830075869 এই নম্বরে 100 বা তার বেশি অ্যামাউন্ট আপনারা পাঠিয়ে দিতে পারেন ইউপিআই করে, জিপে, ফোনপে, গুগল পে ইত্যাদির মাধ্যমে। এবং পাঠিয়ে দেওয়ার পর তার স্ক্রিনশট এই নাম্বারটিতেই হোয়াটসঅ্যাপ করতে হবে আপনাদেরকে, 9830075869। হোয়াটসঅ্যাপ করলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে জয়েন করিয়ে নেব, আমাদের পরিবারের একজন সদস্য করে নেব। আর যারা বিজ্ঞাপন দিয়ে পাশে থাকতে চান তাদেরকে অনুরোধ করছি 9830075869 নম্বরে ফোন করে কিভাবে বিজ্ঞাপন দিতে হবে সেটা সম্বন্ধে বিশদে আলোচনা করার জন্য এই নাম্বারটিতে ফোন করুন। আজ এই পর্যন্ত, দেখা হবে আজ রাত 8টায় বিশেষ লাইভ অনুষ্ঠান নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, গরম থেকে বাঁচবেন। গরম থেকে বাঁচার জন্য যত রকম প্রিকশন নেওয়ার দরকার নেবেন। বাড়ির বাচ্চাদের বিশেষ করে কেয়ার নেবেন। গর্ভবতী কোনো মহিলা থাকলে তাদের কেয়ার নেবেন। এদের যত্ন নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। বয়স্ক মানুষকে একটু কেয়ার নিতে হবে। আমরা সকলে মিলে একসাথে ভালো থাকি, একসাথে বাঁচি, একসাথেই দেশটাকে গড়ি। আজ এই পর্যন্ত, নমস্কার।